আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কি, আমরা হচ্ছে এই পর্যন্ত দেখছিলাম ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টেস্ট পর্যন্ত। আজকে আমরা পড়ব হচ্ছে ডিপেন্ডেন্ট স্যাম্পলস টেস্ট, কনফিডেন্ট ইন্টারভ্যালস ফর ডিপেন্ডেন্ট স্যাম্পলস টেস্ট অ্যান্ড ইফেক্ট সাইজ ফর ডিপেন্ডেন্ট স্যাম্পলস টেস্ট। সো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টেস্ট কি ছিল? ওটা হচ্ছে আমাদের মেইনলি ছিল যে কি দুইটা গ্রুপ থাকবে, দুইটা গ্রুপে একদম আলাদা আলাদা মানুষ থাকবে। আমাদের ডিপেন্ডেন্ট স্যাম্পলস কি, যে কি আমাদের ডিপেন্ডেন্ট স্যাম্পলসে পার্টিসিপেন্ট বা মানুষ সেমই থাকবে। বিষয়টা কেমন, যে আমরা কখন ডিপেন্ডেন্ট স্যাম্পল ইউজ করবো? আচ্ছা, ভালো কথা। ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টকে হচ্ছে ম্যাচড পেয়ার টেস্ট বা পেয়ার্ড স্যাম্পল টেস্টও বলা হয়। তো এখন আমরা কখন এটা ইউজ করব? সেটা হচ্ছে উই নিড টু কম্পেয়ার দি পারফরমেন্স অফ এ মেথড অ্যাপ্লাইড অন দ্য সেম পার্টিসিপেন্টস। যেমন পারফরমেন্স বিফোর অ্যাপ্লাইং এ ড্রাগ, অর্থাৎ একটা ড্রাগ অ্যাপ্লাই করার পূর্বে পারফরমেন্স কেমন ছিল, অথবা একটা ড্রাগ অ্যাপ্লাই করার পরে পারফরমেন্স কেমন হচ্ছে, এরকম। আমাদের এখানে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা পারফরমেন্স সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল থাকবে। যেমন রিয়াকশন টাইম হইতে পারে, যেমন ড্রাগ দেওয়ার আগে রিয়াকশন টাইম বা পরের রিয়াকশন টাইম, ব্লাড প্রেশার এটসেট্রা। এখন এটা যে শুধু ড্রাগ হবে এরকম না, যে কোনো একটা প্রোগ্রাম হইতে পারে, যেমন কোনো একটা কোচিং প্রোগ্রাম, যে সেই কোচিং প্রোগ্রামের আগে স্টুডেন্টদের স্কোরটা কেমন ছিল, তারপর সেই কোচিং প্রোগ্রাম হওয়ার পরে স্টুডেন্টদের এক্সামের স্কোরটা কেমন আসতেছে, বা এরকম আরও অনেক অনেক এক্সাম্পলই দেওয়া যায়। বাট আমরা যেহেতু বায়োস্ট্যাটিস্টিক্সের পার্সপেক্টিভ থেকে দেখতেছি, এই জন্য আমরা জাস্ট মেইনলি ড্রাগ নিয়ে আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবো আর কি। তো এই তো গেল যে কি আমাদের যে ডিপেন্ডেন্ট স্যাম্পলস টেস্ট কখন ইউজ করতে হয়। আর ডেটা রিলেটেড কিছু অ্যাজাম্পশন আছে। সেই অ্যাজাম্পশনটা কি, যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য পেয়ার্ড স্যাম্পল শুড বি রাফলি নর্মালি ডিস্ট্রিবিউটেড। আর স্যাম্পল সাইজ যদি 30 বা 30-এর বড় হয়ে যায়, তাহলে হইতেছে নর্মালিটি ক্যান বি ভ্যালিড, মানে তখন যদি ডিফারেন্সটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয় তার সমস্যা নাই। সো এখানে ডিফারেন্স বিটুইন দ্য পেয়ার স্যাম্পলস বলতে কি বুঝাইছে? মনে করেন যে কি বিফোর, মানে ড্রাগ নেওয়ার পূর্বে হচ্ছে আমাদের কাছে এই ডেটাগুলো ছিল, মনে করেন এটা কোনো একটা রিয়াকশন টাইম, আর ড্রাগ নেওয়ার পরে রিয়াকশন টাইমটা হয়েছে এরকম। সো আমরা যদি বিফোর অ্যান্ড আফটার মাইনাস করি, মানে 7.5 মাইনাস 7, 7 মাইনাস 6.5, এগুলো করলে আমরা যে ডিফারেন্সগুলো পাবো, সেই ডিফারেন্সগুলো হবে কি, যে রাফলি নর্মালি ডিস্ট্রিবিউটেড বা নর্মালি ডিস্ট্রিবিউটেড, এইটাই বোঝাইছে। সো আমরা একটা সিনারিও এক্সাম্পল দেখি। এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইনভেন্টেড এ নিউ ড্রাগ টু রিডিউস পারসিভড স্ট্রেস। অর্থাৎ একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে একটা নতুন ড্রাগ ক্রিয়েট করছে স্ট্রেস কমানোর উদ্দেশ্যে। তো টেস্ট উইথ এ সিগনিফিক্যান্স লেভেল অফ 0.05 ওয়েদার দি ড্রাগ ইজ ইফেক্টিভলি রিডিউসিং দ্য স্ট্রেস লেভেল। তো আমাদের কি পরীক্ষা করতে হবে কি সেই ড্রাগটা হচ্ছে ইফেক্টিভলি স্ট্রেস লেভেলটা কমাচ্ছে কিনা। তো স্ট্রেসটা কততে মেজার করা হয়েছে? 10-এ মেজার করা আছে। আচ্ছা, ভালো কথা। সো বিফোর অ্যান্ড আফটার দেওয়া আছে। মানে ব্যাপারটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার কি, যে কি সেই ড্রাগ নেওয়ার পূর্বে হচ্ছে একটা পার্টিসিপেন্টের স্ট্রেস ছিল কত? 7.5। ড্রাগ নেওয়ার পর হয়েছে কত? 7। আর একটা পার্টিসিপেন্টের ড্রাগ নেওয়ার পূর্বে হচ্ছে স্ট্রেস কত ছিল? 7। ড্রাগ নেওয়ার পরে স্ট্রেস কত হয়েছে? 6.5 অ্যান্ড সো অন সো ফোর্থ। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা স্টেট করা। নাল হাইপোথিসিস কি হচ্ছে, এই যে বিফোর অ্যান্ড আফটারের যে ডিফারেন্স, সেটা 0 হবে। ডিফারেন্স 0 হওয়ার মানে কি? মানে হইতেছে কি ড্রাগ নেওয়ার আগেও পেশেন্টের অবস্থা যা ছিল, ড্রাগ নেওয়ার পরেও পেশেন্টের অবস্থা একই। সো দুইটা ডিফারেন্ট করলে হবে 0, মানে ড্রাগটা আসলে ইফেক্টিভ না। আর এরপর হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। সেটা কি, যে কি না, ডিফারেন্স 0 হবে না, ডিফারেন্সটা 0 হবে না, কিছু একটা ডিফারেন্স থাকবেই। সেখানে আপনি এই নট ইকুয়াল টু দিয়ে আপনি চাইলে লেয়াও করতে পারেন। আমাদের কি যে রিডিউসের কথা বলছে না, সো আপনি চাইলে এই ডিফারেন্স লেস দেন হবে কি, যে বিফোর অ্যান্ড আফটার। তাই তো বিফোরে হচ্ছে স্ট্রেস লেভেল যদি বেশি থাকে, তাহলে আফটার হচ্ছে গিয়ে কমবে। সো যদি কমে, তাহলে আমরা যদি ডিফারেন্স করি, তাহলে এটা আমাদের পজিটিভ উত্তরটা আসলে কথা, রাইট? সো পজিটিভে যদি উত্তর আসে, পজিটিভে যদি উত্তর আসে, তাহলে আমরা এখানে নট ইকুয়াল টুর পরিবর্তে আমরা চাইলে গ্রেটার দেন ইউজ করতে পারি। সো ওইভাবে করা যায়, বাট ইউজুয়ালি আমরা নট ইকুয়াল টু দিয়েও ইজিলি ক্যালকুলেট করতে পারি। যেমন আমরা যে কালকে ইন্ডিপেন্ডেন্টের যে এক্সাম্পল দেখছিলাম, সেই এক্সাম্পলে কিন্তু হচ্ছে আপনারা যদি ভিডিওটা আবার দেখেন, দেখবেন যে কি এখানে হইতেছে আমি নট ইকুয়াল টু সাইন দিয়ে করেছিলাম, বাট এখানে পর আমি লেকচার শিটে সাইনটা চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ দুইভাবেই করা যায় ম্যাথটা, যেভাবে আপনার সুবিধা মনে হয়। আমি হইতেছে যে ভিডিওতে একভাবে দেখাবো, পরে লেকচার হইতেছে আবার চেঞ্জ করে দেবো, যেন আপনারা দুইটাই দেখতে পারেন আর কি, ওইটাই।
সো এই যে এখানে আমরা নাল হাইপোথিসিস স্টেট করলাম কি যে এই দুইটা ডিফারেন্স জিরো হবে না। সো এখন কথা হচ্ছে যে তাহলে তো এটা টু টেইল টেস্ট হয়ে গেল, রাইট? কিন্তু বিষয়টা টু টেইল টেস্টের মতো আপনারা চিন্তা করবেন না কেন? কারণ আপনাদের কাছে বিফোর অ্যান্ড আফটারের যে ডেটাটা আছে, আপনারা এই বিফোরের মিনটা ক্যালকুলেট করেন, আফটারের মিনটাও নয় ক্যালকুলেট করেন, বা দুইটা ডিফারেন্স ক্যালকুলেট করেন। ডিফারেন্স যদি পজিটিভ আসে তার মানে কি? তার মানে হচ্ছে বিফোর স্ট্রেস লেভেলটা অনেক বেশি ছিল, আফটার স্ট্রেস লেভেলটা কম আসছে। এই কম আসার কারণে হচ্ছে আমাদের ডিফারেন্সটা হচ্ছে জিরোর থেকে বড় চলে আসছে। সো জিরোর থেকে যদি বড় চলে আসে তখন আমরা কমন সেন্স বুঝতেই পারতেছি, তার মানে যে কি ড্রাগটা কি করতেছে, যে স্ট্রেস লেভেলটা রিডিউস করতেছে। সো আপনি ওই কনটেক্সট বিবেচনা করে এখানে নট ইকুয়াল টু দিয়ে আপনি যেটা গ্রেটার দেন দিয়েও ম্যাথটা করতে পারেন। সেম জিনিসটা আপনি করতে পারেন কিসে? আমরা যে ইন্ডিপেন্ডেন্টের ম্যাথটা দেখছিলাম ওইখানেও আপনি চাইলে এই যে আমরা ম্যাথটা নট ইকুয়াল টু দিয়ে দেখছিলাম না, বাট এর চাইলে আপনি লেস দেন দিয়েও দেখতে পারেন আর কি। এইতেছে গেল যে কি আমরা নাল হাইপোথিসিস স্টেট করলাম, অ্যালটারনেটিভ হাইপোথিসিস স্টেট করলাম। এরপর আমাদের কি করতে হবে? এরপর হচ্ছে আমাদের যে ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে। সো এটা কীভাবে ক্যালকুলেট করবো? এই যে 7.5 - 7 করলাম, 0.5 আসলো। এরপর 7 - 6.5 করলাম, 0.5 আসলো। এরপর হচ্ছে 8.5 - 8.25 করলাম, 0.25 আসলো। ওটা 8.8 থেকে 9 মাইনাস করলাম, আর -0.2 আসলো। এরকম করে আমরা সব ক্যালকুলেট করলাম, সো ডিফারেন্সটা ক্যালকুলেট করলাম। এরপরে আমরা এই ডিফারেন্সের বিন নিব, অর্থাৎ এইটার এভারেজ নিব, করলে কত আসবে? 0.283। তারপরে এটার হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করবো, মানে এই স্যাম্পলটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা ইউজ করবেন। সো এটা আমরা এসডি হিসেবে প্রকাশ করলাম। এরপর হচ্ছে আসছে কত? 0.246। আমি এগুলো দেখাই দিই না, বিকজ আপনারা জানেন কীভাবে ক্যালকুলেট করতে হয় এগুলো। এরপর হচ্ছে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক বের করতে হবে। সো এই ডিপেন্ডেন্টের জন্য টেস্ট স্ট্যাটিস্টিকের ফর্মুলাটা আলাদা। সেটা কি? যে মিন ডিফারেন্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই √n। সো করলে কত আসবে? 2.81। তাহলে এখন টেস্ট স্ট্যাটিস্টিক আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে ক্রিটিক্যাল ভ্যালুটা দেখতে হবে। সো ক্রিটিক্যাল ভ্যালুর জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে। এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলাটাও ডিফারেন্ট, সেটা হচ্ছে কি n-1। n-1 মানে 6 - 1 = 5। সো সিগনিফিকেন্স লেভেল আমাদের দেওয়া ছিল 0.05। তো দেখুন ডিগ্রিজ অফ ফ্রিডম 5 অ্যান্ড সিগনিফিকেন্স লেভেল 0.5 এর জন্য আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা কত আসে। সো আমরা একটু দেখি। ডিএফ কত বলছে? ডিএফ বলছে হচ্ছে 5। সো 5 এর জন্য কত আসবে? 2.571। সো 2.571 এই যে আসছে। সো যেহেতু আমরা এই টু টেইলডেডটা দেখছি, সো এটা +-2.571 হবে। সো প্লাস মাইনাস এলো। তাহলে এখন কি আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা আসছে কত? এই যে এত আসছে। এত যদি আসে, এখন এটা হইতেছে আমাদের যেটার সাথে কম্পেয়ার করতে হবে। এখন 2.81 এটা পজিটিভ না, সো আমরা পজিটিভের সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি দেখবো? 2.81 2.571 এর চেয়ে বড়। সো যদি বড় হয় যে the test statistic exceeds the critical value 2.81 greater than 2.571, so we reject the null hypothesis. So conclusionটা হলো আমাদের কি আসতেছে? যে the drug has a significant effect on the reduction of stress level। তার মানে স্ট্রেস লেভেল রিডিউস করায় সেই ড্রাগের একটা সিগনিফিকেন্ট ইফেক্ট আছে। এখন ইফেক্ট আছে, ওকে ভালো কথা, বাট ইফেক্টটা কতটুকু, এটাকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সিগনিফিকেন্ট। সো এটা আমরা চাইলে এই ইফেক্ট সাইজের ফর্মুলাটা দিয়ে বের করতে পারি। ফর্মুলাটা কী ছিল আমাদের? যে কি এখানে এই যে মানে মিন ডিফারেন্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন ডিফারেন্স আসছে হচ্ছে কত? 0.283 আমরা দেখছি। এই ডিফারেন্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 0.246, করলে আসবে কত? 1.15। এখন বেঞ্চমার্কগুলো কী ছিল? যে কি এখানে কি প্লাস না, সো আমরা প্লাসের হিসাবে এটা বিবেচনা করবো। সো 1.15 প্লাস 0.1 এর সমান বের থেকে বড়। সো এটার জন্য এটা কি আসতেছে? এটা হচ্ছে লার্জ ইফেক্ট আসতেছে। তাহলে কি হবে? যে কি দি ড্রাগ হ্যাজ এ স্ট্রং ইফেক্ট অন রিডিউসিং দ্য স্ট্রেস লেভেল। স্ট্রং ইফেক্ট মানে লার্জ ইফেক্ট আর কি, মানে সেটার প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে। এরপরে চাইলে আমরা এই প্র্যাকটিক্যালিটি বা ইফেক্ট সাইজ আরও একটু শিওর হইতে পারি যে 95% কেসে, মানে আপনি যদি এই সেম এক্সপেরিমেন্টটাই যদি আপনি মনে করেন আবার করলেন এরকম করে মনে করেন যে আপনি 100 বার করলেন, তো 95% কেসে এই ডিফারেন্সটা কেমন আসবে? 95% কেসে এই ডিফারেন্সটা কেমন আসবে, মানে মিড ডিফারেন্সটা কেমন আসবে সেটা চাইলে আমরা বের করতে পারি কি দিয়ে? কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়ে। আমরা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টেও সেম জিনিসটা করছিলাম। সো এটা আমরা এখানে করতে পারি। সো এই যে কনফিডেন্স ইন্টারভ্যালের সূত্র কী ছিল আমাদের? যে
স্যাম্পল স্ট্যাটিস্টিক, এখানে আমাদের স্যাম্পল স্ট্যাটিস্টিক হচ্ছে মিন ডিফারেন্স প্লাস মাইনাস টি স্কোর ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইডেড বাই রুট ওভার এন, বা এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড এরর বা মার্জিন অফ এরর। স্ট্যান্ডার্ড এরর বা মার্জিন অফ এরর বা মোয়ে এমওই বা এমই। সো এইতেছে গেল। সো এরপর হচ্ছে যে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে হবে। সো এটার ফর্মুলা তো আমরা জানি n - 1 = 6 - 1 = 5। তাহলে হচ্ছে আমাদের এই ডিগ্রিজ অফ ফ্রিডম আর সিগনিফিকেন্স লেভেল আমরা বের করতে চাচ্ছি টি এর মান বের করার জন্য, বাকিগুলো তো আমরা জানি। তাহলে এই দুইটার জন্য টি এর মান কত আসছে আমাদের, যে 2.571, রাইট? এই যে 2.571। এখানে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করার সময় প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট 2.571 দিয়ে দিলে হইতেছে। সেটা থাকলে এখন আমরা দেখি ইন্টারভ্যালটা কত। ইন্টারভ্যালটা আসছে যে সব ক্যালকুলেশন করার পর আসছে 0.025 and 0.541, অর্থাৎ we are 95% confident that the mean differences will fall within the interval, এই যে ইন্টারভ্যালটার মধ্যে। সো অর্থাৎ আপনি এক্সপেরিমেন্ট, অর্থাৎ এই এক্সপেরিমেন্ট যদি আপনি মনে করেন বারবার অনেকবার করতেই থাকেন, তো 95% কেসেই আপনি যে মিনটা পাবেন সেই মিনটার ইন্টারভ্যালটা থাকবে কিসের মধ্যে, এই যে এটার মধ্যে। 95% মানে বুঝতেছেন অনেক, কিন্তু মানে বলা যায় যে কি এটার আসলে প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে। যদি এরকম হইতে যে কোনো মিন ডিফারেন্স 0 চলে আসতো, মনে করেন 0.025 থেকে মনে করেন মাইনাসে চলে গেল আর কি। সো মাইনাসে যদি চলে যাইতো বা যদি 0 হয়ে যাইতো, তাইলে কিন্তু আমরা কি বলতাম, তাহলে আমরা বলতে পারতাম যে 95% আর কোনো একটা কেসে হইতো কি যে কি ওই ওষুধের আসলে কোনো ভ্যালু থাকতো না। বাট এরকম কিন্তু হইতেছে না। ইন্টারভ্যালটা দেখেন যে পজিটিভে আসতেছে সবসময়। পজিটিভ আসতেছে মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে বিফোরের যে মিন সেই মিনটা হইতেছে আফটারের মিন থেকে অনেক বড়। তার মানে বিফোরের মিন স্ট্রেস লেভেলটা বেশি ছিল আর আফটারের মিন স্ট্রেস লেভেলটা কম হইতেছে সে 95% কেসে। এটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে কি কনফিডেন্স ইন্টারভ্যাল। সো এই হইতেছে গেল আমাদের ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট।